প্রথমে জানিয়ে দেব আজকের ক্রাইম নিউজ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই দেখবেন আজকের শিরোনাম। গুম হওয়া ব্যক্তিদের ব্যাপারে কি জানালো ডিজিএফআই, তারা কে জীবিত আছে এবং কোথায় আছে। ভারতীয়দের চোখে এই সময় ডক্টর ইউনূসই উপযুক্ত। ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের ফলে বেড়ে যাবে বাংলাদেশের সুনাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত আলোচনা। ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স জানিয়েছে ঢাকায় তাদের হাতে আটক নেই। বুধবার সকালে শিরিন হকের নেতৃত্বে মানবাধিকার কর্মীদের প্রতিনিধি দলকে এই তথ্য দেয় ডিজিএফআই। এদিন সকালে ঢাকা সেনানিবাসে ডিজিএফআই সদর দপ্তরে যায় মানবাধিকার কর্মীরা। সেখানে ডিজিএফআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর শিরিন হক ভুক্তভোগী পরিবারের সদস্যদের বলেন, ডিজিএফআই জানিয়েছে ঢাকায় এই মুহূর্তে তাদের হাতে কেউ আটক নেই। তারা আমাদের বিষয়টি খতিয়ে দেখার আমন্ত্রণ জানিয়েছে। তারা যৌথ কমিশন গঠন করে খতিয়ে দেখবেন দেশের অন্যান্য জায়গায় সেনাদের হাতে কেউ গুম হয়ে আছে কিনা। শিরিন হক আরও বলে, তদন্ত কমিটি গঠনের বিষয়ে এখনও সেনা প্রধানের সঙ্গে যোগাযোগ করা হয়নি। আমরা যোগাযোগ করব, তবে ডিজিএফের বক্তব্য ভুক্তভোগী পরিবারগুলো সন্তুষ্ট নয়। বুধবার দুপুর 1:30টার দিকে ডিজিএফআই সদর দপ্তরের সামনে বিক্ষোভ মিছিল করে তারা। 2011 সালের 8 ডিসেম্বর গুম হওয়া আতাউর রহমানের স্ত্রী নাদিরা সুলতানা আজ ঢাকায় ছুটে আসে তার নিখোঁজ স্বামীকে ফিরে পাওয়ার জন্য। তিনি সাংবাদিকদের বলেন, স্বামী গুম হওয়ার পর ঢাকা ছেড়ে দেয়, এখন মাদারীপুরে থাকি। সবাইকে বলেছি ঢাকায় যাচ্ছি মেয়ের বাবাকে ফিরিয়ে আনতে। ভোর রাত 3টার দিকে মাদারীপুর থেকে রওনা হই। ডিজিএফআই সদর দপ্তর যাওয়ায় প্রতিনিধি দলের ছিলেন অধিকার সম্পাদক আদিলুর রহমান খান, মায়ের ডাক সহ প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি ও শিক্ষাবিদ সিআর আবরার। গতকাল ডিজিএফআই জানায়, গুম হওয়া ব্যক্তিদের মধ্যে যাদের নির্যাতনের স্থান হিসেবে পরিচিত আয়নাঘরে রাখা হয়েছিল তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানা যাবে বুধবার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। খুব স্বাভাবিকভাবেই তার নিয়োগ নিয়ে প্রতিবেশী ভারত কী ভাবছে তা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলছে, দেশটির সাবেক কূটনৈতিক এবং নিরাপত্তা বিশেষজ্ঞ বাংলাদেশ বিশেষজ্ঞরা মনে করেন ডক্টর ইউনূসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প। যেমন ও.পি. জিন্দাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধাদত্ত জানিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আছে। ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন অ্যাপ্রোসিয়াল ব্যক্তিত্ব, তাকে দেখে তারা উদ্বুদ্ধ হয়। শ্রী রাধাদত্তের মতে, ইউনূসকে কোণঠাসা করার চেষ্টা করেছিল শেখ হাসিনা। ভারতের সঙ্গে হাসিনার আওয়ামী লীগের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল, কিন্তু এখনকার পরিস্থিতিতে ডক্টর ইউনূসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প। অতীতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা রিভা গঙ্গোপাধ্যায় দাস বলেন, আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে চিনি না। তিনি দীর্ঘদিন বাংলাদেশের বাইরে ছিলেন আর ভারতের মনোভাবের কথা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন। সাবেক আইপিএস অফিসার শান্তনু মুখোপাধ্যায় একসময় বাংলাদেশে ছিলেন। এই নিরাপত্তা বিশেষজ্ঞ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনূসই সবচেয়ে ভালো বিকল্প। শান্তনু মুখোপাধ্যায় মনে করেন, ডক্টর ইউনূস পশ্চিমা দেশের সাথে গ্রহণযোগ্য, ছাত্ররাও তাকে চাইছে। সেনাবাহিনীর কাছেও তিনি গ্রহণযোগ্য, তিনি ব্যালেন্স করতে পারবেন। তিনি বলেন, তবে ডক্টর ইউনূসের সামনে সবচেয়ে বড় কাজ হলো সহিংসতা বন্ধ করা, সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা। প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী মনে করেন, ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছে খুবই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তিনি বলেন, ডক্টর ইউনূসই বর্তমান পরিস্থিতির সেরা বিকল্প। তার আন্তর্জাতিক স্বীকৃতি ও দেশের ভেতরে গ্রহণযোগ্যতা রয়েছে। ভারতের কাছেও তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। এদিকে বাংলাদেশে এত দ্রুত যে পট পরিবর্তন হবে তা আন্দাজ করতেই পারেনি ভারত, উক্ত বিশেষজ্ঞরা বলেন। রিভা গঙ্গোপাধ্যায় বলেন, সরকার গঠনের পর অসন্তোষ ছিল, ছাত্ররা অখুশি ছিল, আন্দোলন হচ্ছিল, সেটা সকলেই জানে, কিন্তু সেই আন্দোলন যে এত দ্রুত রূপরেখা পরিবর্তন করবে তা ভাবা যায়নি। শ্রী রাধাদত্ত বলেন, মনে হয় ভারত অবাক হয়ে গেছে, ভারত এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না।